আসসালামু আলাইকুম। আমরা অষ্টম শ্রেণীর বাংলাতে এর আগের ভিডিওতে তোমাদের 46 পৃষ্ঠাতে ভাষণগুলো তৈরি করে দিয়েছিলাম। আজকে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ থেকে শুরু করব। ওকে, বিবরণমূলক লেখা। 3.2.1 বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য আছে। এখন এখানে লিখেছি যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে বিবরণমূলক লেখা বলা যায়, সেসব বৈশিষ্ট্যের মধ্য থেকে 3টি বৈশিষ্ট্য নিচে লেখো। লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। তো চলো আমরা এখন এই বিবরণমূলক লেখার বৈশিষ্ট্যগুলো দেখে আসি। তো গাইস, আমরা চলে আসলাম বিবরণমূলক লেখার বৈশিষ্ট্যতে। বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য রয়েছে, যেমন এখানে কিছু বৈশিষ্ট্য রয়েছে, চলো আমরা এগুলো দেখে আসি। এখন তোমাদেরকে বইয়ে বলেছিল 3টি লিখতে, এখন আমি তোমাদের সুবিধার্থে অনেকগুলো এই বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য দিয়েছি। তোমরা চাইলে তোমাদের থেকে যেটা ভালো লাগে তোমরা সেটা লিখে নিও এবং যেটা ভালো মনে হয় আরই। ওকে, মানে যেটা মূল। এখন চলো আমরা এটি কী কী রয়েছে এগুলো পড়ি। এখানে রয়েছে বিবরণমূলক লেখাটি হতে হয় স্পষ্ট, প্রাঞ্জল, সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট। ওকে, তারপরে রয়েছে এই ধরনের লেখায় লেখকের একটি দৃষ্টিভঙ্গি থাকে। তারপরে কোনো ব্যক্তি, বস্তু, উপকরণ, স্থান, চিত্র, দৃশ্য বা ছবি, পরিস্থিতি, ঘটনা, আবেগ, অনুভূতির বর্ণনা থাকে। বিবরণমূলক লেখায় আবেগ প্রকাশের ব্যাপারটি মুখ্য নয়, তবে লেখকের ব্যক্তিগত আবেগ অনুভূতি যুক্ত হতে পারে। এই ধরনের লেখায় মূল বিবরণের পাশাপাশি লেখার শুরু ও শেষটা সাধারণত আকর্ষণীয় হয়। তারপর বিবরণমূলক লেখায় অনুচ্ছেদের সংখ্যা কম বা বেশি হতে পারে। বিবরণমূলক লেখায় বিষয় অনুযায়ী রচনাটির একটি সংক্ষিপ্ত শিরোনাম থাকে। বিবরণমূলক লেখায় কোনো ব্যক্তি, বস্তু ও স্থান বা জিনিসকে মনভাবে উপস্থাপন করা হয়, যেন পাঠকের মনে হয় এটি তাদের চোখের সামনে উপস্থিত। তারপরে বিবরণমূলক লেখার রচনাভঙ্গি স্বতন্ত্র হয়ে থাকে। এই ধরনের লেখায় লেখকের নিবিড় পর্যবেক্ষণ ফুটে ওঠে। তো আমরা বইয়ে যাই এখন। তো আমরা এখন তোমাদেরকে মাত্রই শক্ত করিয়ে দিলাম। পরে কি রয়েছে দেখে আসি। পরে হায়াত মাহমুদের একটি গল্প আছে, এই যেটা হায়াত মাহমুদের লেখা। এই গল্পটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তোমরা এগুলো একটু পড়ে নিও কষ্ট করে। এই গল্পটা পড়লে তোমাদের অনেক লাভ হবে। এগুলো পরীক্ষায় বেশিরভাগই আসে, পরীক্ষায় এই গল্প থেকে প্রশ্নগুলো। এই পরীক্ষার জন্য তোমরা এগুলো শিখে নিবে। তোমাদের প্রশ্ন আসতে পারে রবীন্দ্রনাথ কবে জন্মেছিলেন, তার রচিত কিছু গল্পের নাম, এসব আসতে পারে। তিনি কবে মৃত্যুবরণ করলেন, তিনি কবে এসএসসি পাস করলেন, এসব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। ওকে, তারপরে এখানে আরও কিছু রয়েছে শব্দের অর্থ। এই শব্দের অর্থগুলো তোমাদেরকে আমি পড়িয়ে দিই, এগুলো তোমাদের পরীক্ষায় আসবে বেশিরভাগ। এগুলোর এই 1 নম্বর রয়েছে ধুনুরি, যারা তুলা দিয়ে লেপ তোষক তৈরি করে। তারপরে ধোনা, বিশেষ যন্ত্র দিয়ে তুলাকে আলগা করা। নবাবী ছাদ, এটা হলো নবাবী ধরন, পত্তন, শুরু। তারপর বা স্টার্টার এরকম। পাথরের চাঙ্গর, পাথরের খণ্ড, প্রশ্রয়, আশকারা। তারপরে ফরাস, ছাড়া মোছার কাজ করে যে। ফিকে, এটা হলো অনুজ্জ্বল, মানে উজ্জ্বল নয়। ফিরিঙ্গি, ইউরোপীয় জাতি, বয়োজ্যেষ্ঠ, যারা তোমার বয়সে বড় এরকম। তারপরে বর্ষা, এক প্রান্তে লোহার ফলাযুক্ত হাতিয়ার। তারপর রয়েছে বাখারি, বাঁশের মোটা চটা। বৈঠকখানা অর্থ বাড়ির বাইরের দিকে বসার ঘর। মুগুর, মাথা মোটা এক ধরনের হাতিয়ার। তারপর মুসাফির, অতিথি, রুদ্ধ, বন্ধ, শেষাবধি, শেষ পর্যন্ত, সহিস, ঘোড়ার দেখাশোনা করে যে। তারপরে সেকেলে, পুরানো, স্থানান্তর, অন্য স্থান। স্বল্পালোক, অল্প আলো। হাই হুঁক, হাঁক ডাক। তারপরে এখানে 3.2.2 রয়েছে পড়ে কি বুঝলে তুমি। এই গল্পটি যে পড়লে পুরাটা, এখন এটা পড়ে তুমি কি বুঝলে, এগুলা 3.2.2 লিখতে হবে। এখানে বলেছি রবীন্দ্রনাথ রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো। বুঝেছ? তোমাদের ক নম্বরে প্রশ্ন আছে, প্রিন্স দ্বারকানাথের পৌত্র হয়েও রাজার হালে মানুষ হননি তিনি। লেখক কী কারণে রবীন্দ্রনাথ সম্পর্কে এই মন্তব্য করেছেন। এখানে বিভিন্ন প্রশ্ন রয়েছে, চলো আমরা এখন এগুলোর আনসার করে আসি।
এই তো আমরা আসলাম সেই ছকগুলোতে। এখন ক নম্বরে ছিল প্রিন্স দ্বারকানাথের পুত্র হয়েও রাজার হালে মানুষ হননি তিনি। লেখক যে কারণে রবীন্দ্রনাথ সম্পর্কে মন্তব্য করেছেন তা নিচে দেওয়া হলো। রবীন্দ্রনাথ ঠাকুর সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি ছেলেবেলায় বিলাসবহুল আতিশয্যয় অতি যত্নে মানুষ হননি। ছোটোবেলা থেকেই তিনি বাবা মার আদর থেকে বঞ্চিত ছিলেন। বড় ভাই বোনেরা সবাই যার যার মতো ব্যস্ত থাকার কারণে তাদের আদর থেকেও বাল্যকালে বঞ্চিত হলেন তিনি। বাড়ির দাসীর তত্ত্বাবধানে বড় হতে হয়েছে তাকে। প্রথাগত জমিদারি বিলাসবহুল জীবনযাপন করার সুযোগ তিনি পাননি। তাকে একেবারেই সাধারণ পোশাক পরিচ্ছদ পরতে দেওয়া হতো। রুটিন মাফিক যে খাবার বরাদ্দ থাকতো তাই খেতে হতো। আবদার করার কেউ ছিল না। অতি সাধারণ পরিবারের সন্তানের মতোই স্নেহ তিরস্কারে তিনি বেড়ে উঠছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার অনাদর অবহেলার বিষয়টি বোঝাতেই লেখক প্রশ্নোক্ত মন্তব্যটি করেছেন। তারপরে খ নম্বর প্রশ্ন হলো রবীন্দ্রনাথের যে কাজগুলো করতে ভালো লাগতো এবং যে কারণে বুঝছো যে কারণে ভালো লাগতো সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর ছোটোবেলায় প্রকৃতির সান্নিধ্যে থাকতে পছন্দ করতেন। পৃথিবীর সমস্ত রূপরস, গল্প, বাড়ির ভেতরের বাগানের নারিকেল গাছ, পুকুরের ধারের বট, জলের উপরকার ছায়ালোক, চিলের ডাক, ভোরবেলাকার বাগানের গন্ধ, ঝড় বাদলা সব কিছুর সঙ্গে একাত্মতা ছিল তাঁর। বিজ্ঞান পড়তে রবীন্দ্রনাথের ভালো লাগতো। বিভিন্ন কবজা জিনিসপত্র, খুঁটিনাটি জিনিসপত্র নিয়ে সময় কাটতে তার খুব ভালো লাগতো। বাবা মার আদর হতে বঞ্চিত ছিলেন তিনি। শৈশবে অন্য সবার মতো আদরে তার জীবন কাটেনি। তিনি তাই প্রকৃতির সঙ্গে অন্তরঙ্গতায় মেতেছিলেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি তার অনীহা থাকলেও বিজ্ঞান বিষয়ক জিনিস তার ভালো লাগতো। রবীন্দ্রনাথ রচনায় বিভিন্ন বিষয়ের বিবরণ থেকে যে কোনো দুটি বিষয়ের বিবরণ সংক্ষেপে আমার নিজের ভাষায় লিখতে বলেছে। এখন সেটা হলো জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। এটি কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের প্রাচীন বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর বিখ্যাত এই পরিবার জন্মগ্রহণ করেন। দ্বারকানাথ ঠাকুর লেনের 5 নম্বর আর 6 নম্বর মোট দুটি বাড়ি মিলিয়ে তাদের এই পরিবারের বাসস্থান। 5 নম্বর বাড়িটি ছিল বৈঠকখানা। দ্বারকানাথ ঠাকুর লেনের এই বাড়িটির গোড়াপত্তন হয়েছিল তার পিতামহ নীলমণি ঠাকুরের আমলে। এরপর ধীরে ধীরে জোড়াসাঁকো ঠাকুর বাড়িটি বিস্তৃত হয়। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্যকালে শিক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোটোবেলায় গুরুজনদের তত্ত্বাবধানে নিয়ম মাফিক নানা প্রকার শিক্ষাভ্যাস করানো হতো। ভূগোল, ইতিহাস, ইংরেজি ইত্যাদি বিষয় শিক্ষাদান করার জন্য মাস্টার মশাই থাকতো। এছাড়াও ড্রয়িং, ব্যায়াম ইত্যাদির জন্য মাস্টার মশাই থাকতো। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি বিমুখ ছিলেন, তবে সব কিছুতেই অপ্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা লাভ করে তিনি নিজের জ্ঞানের পরিধি শানিত করেছিলেন। তো গাইস, এখন তোমাদেরকে আমরা 3.2.2 ছকটি করিয়ে দিলাম। এখন দেখি পরে কী রয়েছে। গাইস, আজকে এতটুকুই। তাহলে 52 পৃষ্ঠা পর্যন্ত। আর ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আর বড় করবো না। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা আমার এই ভিডিওতে লাইক দিয়ে দিও, এবং কোনো কিছু লাগলে কমেন্টে বলে দিও, এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম।